তো নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে বেরিয়ে পড়েছি। আজ শনিবার, এখন বাজে ঘড়িতে 3:50। তো প্রথমে আমি জয়পুর জঙ্গল মেরে নিয়েছি। এখান থেকে আমার বাড়ি থেকে জয়পুর জঙ্গলের ডিস্টেন্স 145 কিলোমিটার দেখাচ্ছে এবং দেখাচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। তো এটা কম বেশি তো হবেই, কারণ রাস্তার ওপর ডিপেন্ড করছে। দেখা যাক কত সময়ের মধ্যে আমি কভার করতে পারি। তার মধ্যে তো রাস্তায় একটু দাঁড়াতে হবে, চাটা খাওয়ার আছে। তো পরে আপডেট দিচ্ছি। মানে তাড়াহুড়ো করতে গিয়ে উঠেছি আমি 2টোর সময়, এইটা করব সেইটা করব এসব ভাবতে ভাবতে করছি একটা একটা করে। তারপরে ব্যাগটা বাঁধতে আমার টাইম লাগলো 40 মিনিট মতন, ব্যাগটা পিছনে বাঁধতে টাইম লাগলো। রাইডিং গ্লাভসটা রেখেছিলাম, সামনেই ছিল, কিন্তু ওটা পরতে ভুলে গেছি, ওটা বাড়িতে রেখে চলে এসেছি। এখন আমি গড়িয়া স্টেশন কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আবার বাড়িতে ব্যাক করা, গ্লাভসটা নিতে যাওয়া একটু দেরি হয়ে যাবে। যে কারণে উইদাউট গ্লাভসে আমাকে যেতে হবে আজকে। মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে সবাই। 4টে বাজে। ভাবছিলাম 3টের সময় বেরোবো, কিন্তু ওই ব্যাগটা ঠিক করে সেট আপ করতে গিয়ে বাইকের দেরিটা হয়ে গেল, অনেকক্ষণ টাইম লাগলো। ঠিক পজিশনটা বুঝতে পারছিলাম না কিভাবে রাখবো। এই ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি। তো আরও একটু আগে বেরোনোর যে প্ল্যানটা ছিল, সেই কারণে যে আমার মুকুটমণিপুরটা আমি একটু কভার করতে চাইছিলাম। কারণ সময়ের বড্ড অভাব, কালকেই ফিরতে হবে। কেন শনি রবিবার যেহেতু আমার ছুটি থাকে অফিসে, আমাকে এই 2টো দিনের মধ্যেই আবার ফিরে চলে আসতে হবে, এবং সোমবার আবার অফিস, তো সেই কারণে তো মুকুটমণিপুর দেখবো একবার, যদি সময় ঠিকঠাক থাকে কভার করব। কারণ জয়পুর ফরেস্টের মধ্যে একটা খুব আকর্ষণীয় জিনিস আছে, সেটা হচ্ছে একটা ব্রিটিশ পিরিয়ডের একটা এয়ারফিল্ড রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওখানে একটা এয়ারফিল্ড তৈরি করা হয়েছিল এবং আমেরিকা ওটা তৈরি করেছিল। সেই এয়ারফিল্ডটা ওখানে আগে যুদ্ধ বিমান ওঠানামা করতো। তো সেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। 1945 সালের পর মোটামুটি ওটা বন্ধ হয়ে ওই অবস্থায় পড়ে রয়েছে। তো ওইটা একটু দেখব, যে কারণে একটু আর্লি মর্নিং আমাকে বেরোতে হচ্ছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এখন এটা ব্যারাকপুর রোড ধরে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 4:30। এটা দেখাচ্ছে ব্যারাকপুর রোড। কিছুই চিনি না, লোকেশান মেরেছি, যেখান দিয়ে নিয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি ওইভাবেই। আচ্ছা, এটা হচ্ছে বরানগর। ব্যারাকপুর রোড দেখাচ্ছে ম্যাপে, কিন্তু এখানে দেখাচ্ছে বরানগর। আচ্ছা, বরানগর যাচ্ছে এটা। যাই হোক, এখান থেকে বাঁ দিক নিয়ে নিচ্ছি। এটা দক্ষিণেশ্বর বেলুর, আর ওইটা চলে গেছে দিল্লি রোড। ওখানে 2 হুইলার নট অ্যালাউ লেখা, অটো 2 হুইলার নট অ্যালাউড। এগুলোতে আমি কোনোদিন বাইক নিয়ে আসিনি, এটাই ফার্স্ট টাইম। একটু ভয় লাগছে। ভয় ঠিক না, স্লো চলছি আর কি, যে কারণে। তো দেখা যাক সামনে। তো দক্ষিণেশ্বর ঢুকে গেছি। এটা দক্ষিণেশ্বর
ডান দিকে দক্ষিণেশ্বর। জয় মা কালী। পৌনে 5টা বাজে। দিনের আলো ধীরে ধীরে দেখা যাচ্ছে। এই যে নদীটা, মন্দিরটা দেখা যাচ্ছে। ওই যে মায়ের মন্দিরটা ওখানে দিয়ে দেখা যাচ্ছে। বা রেসিং চলছে, খুব তাড়া আছে তো। এটা বালি ব্রিজ। খুব সুন্দর। আচ্ছা, এই ডান দিকেরটা দিল্লি রোড চলে গেছে, আর এটা চলে গেছে খড়গপুর। তো এই খড়গপুর রোডটা ধরে নিলাম। এখন বাজে হচ্ছে 4:52। আচ্ছা, NH-16 কোনা এক্সপ্রেসওয়ে। আচ্ছা, খড়গপুর, এটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। ভুল রাস্তায় ঢুকে গেলাম, এটা ডান দিকে নিতে হবে। কি জ্যাম শুরু হয়ে গেছে। জ্যাম হলেই তো সব দিকেই গন্ডগোল, লেটও হবে, বৃষ্টি যদি আসে সেখানেও প্রবলেম, খুবই সমস্যা। এখানে আবার কি হচ্ছে? এটা এখানে কেস হচ্ছে, কেস। শুধু লরি। তো
তো এখান থেকে জয়পুর ফরেস্ট দেখাচ্ছে 103 কিলোমিটার, আর চাপাডাঙ্গা এখান থেকে 38 কিলোমিটার। তো দেখি চাপাডাঙ্গার ওখানে গিয়ে একটু দাঁড়াবো, চাটা খাওয়ার দরকার আছে, খিদেও পেয়ে গেছে। একা যেহেতু বেরিয়েছি একটু সব দিকে খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু হলো না, ক্লাসটাই ভুলে এলাম। সচরাচর আমার এরকম হয় না, কিন্তু আজকে গন্ডগোল হয়ে গেল। চলো 38 কিলোমিটার চাপাডাঙ্গা। এটা কি দেখালো যেন, বাহ খুব সুন্দর রাস্তা। এরপর এরকম রাস্তায় গাড়ি চালিয়েই মজা। এখন সকাল বলে রাস্তা ফাঁকা, বেলা বাড়লে কি হবে জানি না, রাস্তায় নিশ্চয়ই ভিড় বাড়ে, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ে। যাই হোক, আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44, বাঁকুড়া 112 কিলোমিটার এখান থেকে। আচ্ছা, আমাকে এখনো 66 কিলোমিটার যেতে হবে জয়পুর ফরেস্ট। এটা হচ্ছে চাপাডাঙ্গা। বাঁ দিকে চলে গেছে আরামবাগ। রাস্তাটা এত খারাপ ছিল মাঝখানে মাঝখানে, মানে প্রচণ্ড খারাপ। কিছু কিছু জায়গায় ভালো, যেমন এই জায়গাটা খুব সুন্দর, আর ম্যাক্সিমাম জায়গাটা ওই গর্ত, ইট দিয়ে করা আছে, ভরাট করা আছে, খুবই বাজে সিচুয়েশন। আরামবাগ স্টেট, তারকেশ্বর ডান দিকে। ফাইনালি জঙ্গলে কিন্তু ঢুকে গেছি। এই যে একটা এখানে হরিণের ছবি দেওয়া রয়েছে, বনলতা রেস্টুরেন্ট ডান দিকে। পুরোটাই কিন্তু ঘন জঙ্গল, যেটা জয়পুর ফরেস্ট নামে পরিচিত। জঙ্গলটার মাঝখান থেকে রাস্তা খুবই সুন্দর, এবং এই বাইকে করে আসার এটাই একটা মজা। রাস্তা খারাপ পেয়েছি, একটু দেরিও হয়েছে, কিন্তু জঙ্গলের দেখা পাওয়া মাত্রই কিন্তু মনটা খুবই আনন্দে ভরে গেল। আচ্ছা, এখানে ডিয়ার হ্যাভ রাইট অফ ওয়ে, ডু নট অবস্ট্রাক্ট, ড্রাইভ স্লো, মানে এখান দিয়ে কিন্তু রাস্তা পারাপার করে হরিণ। এবং এই জঙ্গলে কিন্তু হাতি, বুনো শুয়োর এবং হচ্ছে হরিণ, এগুলো কিন্তু দেখা যায়। কিন্তু হাতি বা হরিণ দেখা বা শুয়োর দেখা তো আর ভাগ্যের ব্যাপার, ওটা তো সচরাচর এরা মেন রোডে আসবে না। কপাল ভালো থাকলে দেখা যেতে পারে। জঙ্গলটা দেখো, আহা হা হা, শাল, মহুয়া, পলাশ, এই সমস্ত গাছগুলো কিন্তু এই জঙ্গলে আছে। জঙ্গলটা অনেকটা বড়, অনেকটা বড়। আমি গুগলে দেখছিলাম 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই জঙ্গলটা, তার ভিতর দিয়ে রাস্তাটা গেছে। তো এখানে রাস্তা ঢুকে গেছে।
খুব সুন্দর। বিষ্ণুপুর এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে। বিষ্ণুপুর ফেলে আমি যাব বাঁকুড়া সিটি। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট না সরি রিসর্ট রয়েছে। বনলতা আর কী সব দেখলাম। যারা জঙ্গলের মধ্যে থাকতে চাও তারা কিন্তু এই রিসর্টগুলোতে থাকতে পারো। এই যে বনলতা, জয়পুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। জঙ্গলের ভিতরে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। মানে এই রকমই রাস্তা আশা করছিলাম, কিন্তু পেলাম খুবই বাজে রাস্তা। যাই হোক, ওটা আম গাছ, অনেক পুরনো আম গাছ। এখানে একটু দাঁড়াবো, একটা ছাওয়া দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি তুলবো, তারপর রওনা হবে। গভীর জঙ্গল। খুবই নিরিবিলি, শুধু গাড়ির আওয়াজগুলো ছাড়া। গাড়ির আওয়াজগুলোকে যদি বাদ দেওয়া যেত, জঙ্গলটা নিস্তব্ধতায় ভরে যেত। জঙ্গলের যে সাউন্ড আমার সব থেকে বেশি ভালো লাগে। জঙ্গল। বনলতা রেস্টুরেন্ট অ্যান্ড বার। এখানে দাঁড়াতে হবে, একটা সেফ জায়গা দেখে দাঁড়াতে হবে, কারণ কি লেখা রয়েছে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণী পারাপারের রাস্তা, চলাচলের রাস্তা। এই যে এটা বনশ্রী রিসর্ট। এখানেও থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। বনশ্রী আছে, আর একটা হচ্ছে বনলতা, দুটো ফেমাস। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে, লাল মাটির রাস্তা। এখানে একটা দাদা দাঁড়িয়েছে, এখানে একে জিজ্ঞাসা করি, দাঁড়ানো যাবে তো? হ্যাঁ, আপনি জানেন না? আচ্ছা, অসুবিধা নেই না? আপনি এখানকার নাকি? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, দাঁড়াই তাহলে একটু। হ্যাঁ, আমি যাব না, অযোধ্যা যাব না, শুশুনিয়া যাব।
আর পরের সপ্তাহে যাব অযোধ্যা, মানে অযোধ্যায় যাব। ওটা আছে পরের শুক্রবারে যাব, বেরোবো। তো আজকে এটা করি। তো অনেকক্ষণ দাঁড়ালাম। এরপরে কিন্তু ওই এয়ারপোর্টটা, যেটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে ব্রিটিশ পিরিয়ড থেকে, 1945 সালে ওটা বন্ধ হয়ে যায়। 42 থেকে 45 পর্যন্ত ওটা কিন্তু রানিং অবস্থায় ছিল। এখন ওটা পুরোটাই অ্যাবান্ডান্ড হয়ে রয়েছে। তো ওখানে এখন যাব। তো যে দাদাটা ছিল এতক্ষণ, দাদাটা বললো বাঁ দিকে একটা ক্যানেল রয়েছে, ক্যানেল থেকে লেফট সাইড নিতে হবে। তো ওখানে যাই, গিয়ে কিছু ছবি ভিডিও করি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ম্যাপ লাগবে না এখন, দেখি সামনেটা যাই। তো বাঁদিকে যে রাস্তাটা ছিল, একটা মেঠো রাস্তা, লাল মাটির। তো দাদাটা বলল যে ওই এটা দিয়ে যাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে হয়তো কাদা হতে পারে, খুব একটা অসুবিধা হবে না। রিস্ক নিলাম না, গাড়ি যদি আটকে যায় কোথাও, পুরোটাই মাটি হয়ে যাবে জঙ্গলের ভিতরে। আচ্ছা, এইটা হচ্ছে ক্যানেলটা কি? হ্যাঁ, আচ্ছা, জল তো নেই। এখান থেকে লেফট নেবো। এই রাস্তাটা আগে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি, লাল মাটিরই ছিল। খুব রিসেন্ট এটা পিচ করেছে। ওপাশটা কিন্তু লাল মাটিগুলো দেখা যাচ্ছে। এটা ক্যানেলের ওপারটা। আহা, কি সুন্দর, মন জোড়ানো পরিবেশ। বাইক চালিয়ে এরকম একটা পরিবেশে, জঙ্গলের মধ্যে একটা অ্যাডভেঞ্চার করা, মানে যারা এসছে বাইক নিয়ে তারাই বুঝবে। মানে বলে বোঝানো যাবে না এই ফিলটা কি হচ্ছে। অসাধারণ একটা ফিলিং। কেউ নেই। এখানে একটা কি আছে? এখানে একটা ক্যানেল না, এটা একটা ব্রিজ আছে। ম্যাকাও অরণ্য ইকো স্পোর্ট রিসর্ট, অরণ্য ইকো রিসর্ট, জয়পুর ফরেস্ট। আচ্ছা, এখানে একটা রিসর্ট রয়েছে, নাম হচ্ছে ম্যাকাও। বাঁ দিকটা মুরগি চাষ হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা যাচ্ছে। এদিকেও একটা রাস্তা চলে গেছে। এখানে শুধু জঙ্গলের ফিলটা নিতে হবে, কিন্তু বৃষ্টি হলো এই ক্যানেলে বাতে খালতে একটা তো জল থাকার কথা, জল নেই, একটুকুও জল নেই, পুরো শুকনো। একটা রেল লাইন গেছে, রেল লাইন এদিকে। আচ্ছা, এরপরে লাল মাটির রাস্তা। বৃষ্টি হয়েছে, কাদা। এগুলো কি উইয়ের ঢিপি। আর এখানে দাদারা এসছে বাইক নিয়ে, জঙ্গলের ভিতরে নেমে গেছে। এদিক দিয়ে তো আর যাওয়া যাবে বলে মনে হচ্ছে না, খুবই বাজে অবস্থা। দেখি কতটা যাওয়া যায়। ওরে বাবা, ডেঞ্জার অবস্থা। এখান থেকে বাইক নিয়ে গেলে তো পড়ে যাবো। এখান থেকে বাইক নিয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ঘুরিয়ে নিই। এটা দিয়ে একবার ট্রাই করি। এয়ারপোর্ট দেখতে গিয়ে না ফেসে যাই। এ বাবা, এ তো খুবই সাংঘাতিক। না, রিস্ক হয়ে যাবে। পুড়ে টুড়ে গেলে বাইক নিয়ে মুশকিল আছে। এয়ারপোর্টে আর যাওয়া হলো না, ফিরতে হবে। লাল মাটি দেখতে গিয়ে তো পিছন লাল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। ওরে বাবা, তো পুরোটাই এরকম, যতদূর চোখ যাচ্ছে পুরোটাই এরকম। দেখি কতটা যাওয়া যায়, একবার চেষ্টা তো করি, না হলে ফিরে আসবো।
তো আর যেতে পারলাম না, ফাইনালি ব্যাক করতে হলো। সামনের রাস্তা ভেবেছিলাম কোনো রকমে কাটিয়ে কুটিয়ে চলে যাব, কিন্তু প্রচণ্ড বাজে, মানে বাইক চাকা আর কি স্লিপ করছে। তো ভাবলাম না, এইটা দেখতে গিয়ে দেরি হয়ে যাবে। ওইদিকে লাল, গাড়ির অবস্থা খুবই খারাপ, মানে লাল মাটিতে পুরো জুতো চাকা সমস্ত জায়গায় লাল মাটি মেখে নিয়েছি। এটা দেখার খুব ইচ্ছা ছিল, হলো না। যাই হোক, অন্য কোনো সময় যদি আসতে পারি, বর্ষা ছাড়া। আর এই রাস্তাটা তৈরি করছে, সামনে কিছু দূর গিয়ে দেখলাম ওখান থেকেই লাল মাটিগুলোকে, নুড়ি মাটিগুলোকে কাটছে, কেটে ওখানে রাস্তার মধ্যে ফেলেছে। খুবই খারাপ অবস্থা। রাস্তা দিয়ে যেটা দিয়ে ব্যাক করলাম, ওখান থেকে একজন আসছিলেন, বাইক নিয়েই আসছিলেন। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন না, যাওয়া যাবে, খুব একটু কষ্ট করে যেতে হবে। তো ওনার ছোটো হচ্ছে গাড়ি, উনি চলে এসছেন, কিন্তু ভারী বাইক নিয়ে ওই রাস্তা তো আমি যেতে পারবো না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম অন্য কোনো রাস্তা আছে কিনা, তো উনি আর একটা রাস্তা দেখালেন, এটা একটু ঘুরে যেতে হবে। এই যে পোলট্রি ফার্মটার কথা যেটা বলছিলাম, এইটা পোলট্রি মুরগি। বাহ, কত বড় মুরগি ফার্ম! এটা একটা, ওখানে একটা। তো এই রাস্তাটা গিয়ে বলছেন যে ওই এয়ারপোর্টে যাওয়ার পরে ওখান দিয়ে আর একটা রাস্তা আছে, সেটা দিয়ে বেরোনো যায়, যেটা বিষ্ণুপুরে চলে গেছে। তো দেখি সামনে কাউকে পাই কি না, জিজ্ঞেস করি। মোষের ঘাটাল, যে রেল লাইনটা ওখানে। একটা কি ছোট্ট পড়লো, মৌমাছির হুলের মতন ফুটছে। ঘুরে হলেও রাস্তা কিন্তু খারাপ না, ভালোই রাস্তা। এখানেও জঙ্গল, ঘন জঙ্গল। শুধু এয়ারপোর্টটা দেখবো বলে কিন্তু এত কষ্ট করছি। এই যে, আচ্ছা এইখানে যে এই যে ওপাশটা যে দেখা যাচ্ছে, আমি ওইখানে দিয়ে যাচ্ছিলাম।
ওইখান থেকে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এপাশ থেকে দেখলাম কয়েকটা বাইক যেতে। হ্যাঁ, চলে এসেছি। আর এখান থেকে 3 কিলোমিটার। বিষ্ণুপুর এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? 6 কিলোমিটার। এসছি যখন, অপশান যখন রয়েছে একটু দেরি হোক, 1 ঘন্টা দেরিতেও পৌঁছলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওই একটা জায়গা মিস করা মানে একটা মনের মধ্যে খুঁত থেকে যায়, যেতে পারলাম না। ওই কারণেই দেখি। আচ্ছা, এটা পুরোটা 1.5 কিলোমিটার। এই রানওয়েটা ব্রিটিশদের সময়, মানে তখন 1942 সালে যখন হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন তো বিশ্বযুদ্ধের সময় দুটো শক্তিতে পরিণত হয়েছিল বিশ্ব। তার মধ্যে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া একদিকে ছিল, আর একদিকে জাপান, আরও যে সমস্ত দেশগুলো ছিল। তো আমেরিকা কিন্তু এইটা তৈরি করেছিল ব্রিটিশ সময়, ব্রিটিশরা কিন্তু তৈরি করেনি। এইটা তৈরি করেছিল আমেরিকানরা। আমেরিকান কি B-29 এরকম কিছু একটা যে বোমারু বিমান ছিল, সেইটা কিন্তু এখানে ওঠানামা করত। এবং এখানে এটা 42 থেকে 45 পর্যন্ত এটা একদম সচল ছিল। 45 এবং 46-এর মার্চ নাগাদ এটা কিন্তু বন্ধ হয়ে যায়। হ্যাঁ, অনেকটা দূর রানওয়েটা। এখানে যদি ড্রোন থাকতো মজাটা হতো। খুব সুন্দর জায়গা। সামনে একই, এখানে একটু দাঁড়াই। সেই ঐতিহাসিক জায়গা যেটা আমেরিকান সরকার দ্বারা নির্মিত, ব্রিটিশ সময়ে 1942 সালে নির্মিত। এইটা বিমানবন্দর, যুদ্ধ বিমান ওঠানামা করত। 1942 থেকে 1945 পর্যন্ত এটা কিন্তু সচল ছিল। এটার নাম আছে পিয়ার ডোবা এয়ারফিল্ড। এটা লেখা আছে গুগলে, ইজ অ্যান অ্যাবান্ডন্ড এয়ারফিল্ড ইন ইন্ডিয়া, যেটা কিনা বিষ্ণুপুর থেকে 10.7 কিলোমিটার দূরে অবস্থিত, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। পিয়ার ডোবা এয়ারফিল্ড এটা কিন্তু বেল অ্যাটলান্টা B-29 এই বিমানটা কিন্তু এখানে ওঠানামা করত। এবং জাপানকে টাইট দিতেই এই বিমান বন্দরটা কিন্তু তৈরি করেছিল, এয়ারফিল্ডটা তৈরি করেছিল আমেরিকানরা। 1942 সালে এটা তৈরি, এবং 1942 থেকে 1945 পর্যন্ত, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় পর্যন্ত কিন্তু এটা ছিল। এখন এটা যাই হোক, এখন এখান থেকে রওনা দেবো বাঁকুড়া সিটির উদ্দেশ্যে। বিষ্ণুপুরে এখন আর যাব না, যদি সময় থাকে কালকে
জামা কাপড় পেয়ে গেছি, স্নান করতে হবে, প্রচণ্ড গরম লাগছে, আগে হোটেলে যাব।